সেই প্রসাদই তো ওখানে রাখছে, আর ওখান থেকে সবাইকে একটু একটু দিচ্ছে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি বিপাশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এবারে আমাদের গন্তব্য মাইথন। আসানসোল থেকে 24 কিলোমিটার দূরে ডিভিসির উপরে যে মাইথন বাঁধ, তা একটি মনোরম দর্শনীয় স্থান। তো আমরা এবার সেখানেই এসেছি পরিবার সকলে মিলে ঘুরতে। তো আমরা তার জন্য ব্ল্যাক ডায়মন্ড যে ট্রেনটা আসে কলকাতার থেকে, হাওড়া থেকে, সেটা করেই আমরা এসেছি। এখন বরাকর স্টেশনে নেমে আমরা রেল লাইনের এপারে আসব। এখানে আগে থেকে আমাদের একটা গেস্ট হাউস বুক করা ছিল, তো আমরা এপারে এসে অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে সেই গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দেব। অটোওয়ালাদের সাথে কথা বলার পর তারা জনপ্রতি 30 টাকা করে ভাড়া ঠিক করে, অনেকজন লোক থাকাতে আর অন্য কোথাও যাবে না। অটোটা সোজা হোটেলেই নিয়ে যাবে। রাস্তাঘাটের দুপাশে অসংখ্য ছোটো বড়ো গাছ দেখতে দেখতে পথ চলতে আমাদের মনে হচ্ছিলো ভিলে হতে সেরকম একটা অনুভূতি হচ্ছিল আমাদের। এই রাস্তার পাশে অসংখ্য ছোটো কোলারি রয়েছে, দাদাও আমাদেরকে দেখাচ্ছিল। তো এইভাবে রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের গেস্ট হাউসটা আমরা পৌঁছে যাই। আমরা যে অটোটা করে আমাদের হোটেলে যাচ্ছিলাম, সেই অটোর দাদাই আমাদের দুদিন ঘোরার পুরো প্ল্যানিংটা এবং প্যাকেজ পুরোটাই জানিয়ে দিয়েছিল। পরবর্তী সময় এই দাদাদের সাথেই আমরা মাইথন আর এখান থেকে গড়পঞ্চকোট যে গেছিলাম, এই দাদাদের সাথেই গেছিলাম। ওরা কখন আসবেন না আসবেন সবটাই জানিয়ে দেন। এরপর আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছাই। আমরা ছোট বড় মিলিয়ে 12 জন গেছিলাম এই ট্রিপটাতে। আমাদের এখানে 5টা ঘর নেওয়া হয়েছিল। ঘরগুলি ভালো ছিল, কিন্তু এখানের বিছানাগুলো যেগুলো, সেগুলো 2 জনের বেশি 3 জন শোয়ার জন্য পর্যাপ্ত নয়। হোটেলের ভিতরের অংশ খোলামেলা। এই হোটেলগুলো দোতলাটা ভাড়া দেওয়া হয় আর একতলাটা পিকনিক স্পট হিসাবে এরা ভাড়া দিয়ে থাকেন। আমরা যেদিন রবিবার ছিলাম সেদিন নিচে এখানে পিকনিকের ব্যবস্থা ছিল, সকাল থেকে লোকজন রান্নাবান্না করছিল। এইবার এখানে সাইড সিনে আমরা বেরিয়ে পড়ি। প্রথম যাই অমরনাথ শিব মন্দিরে। এখানে অটোতে আমরা নামিয়ে দেয় মন্দিরের বাইরে। আমরা এরপর সিঁড়ি উপরে উঠি। এখানে 260টা মতন সিঁড়ি ছিল, যেটা আমাদের উপরে উঠতে হয়েছিল। বলা হয় মহাদেবেরটা মহাদেবী পার করিয়ে দেন। তো এতটা সিঁড়ি আমরা যে উঠতে পারবো প্রথমে ভাবছিলাম হবে না, কিন্তু আমরা সবাই পৌঁছে যাই ওখানে। আবার বৃদ্ধ বন্ধুদের সকলেই এই সিঁড়ি অতিক্রম করে মহাদেবের কাছে পৌঁছে যায়। উপরে রয়েছেন অমরনাথ মহাদেব, আর সেখানে একজন সেবায়িত রয়েছেন, তিনি সকলকে খুব সুন্দর নাম গোত্র বলে পুজো দিয়ে দিচ্ছিলেন। বাবাই আর আমি বলছি কি বাসু আছে তোমার চলে
এরপরের আমাদের গন্তব্য মা কল্যাণেশ্বরী মন্দির। এখানে চাইলে আপনারা এখান থেকে ডালা সংগ্রহ করে পুজোর সামগ্রী নিয়ে মাকে পুজো দিতেই পারেন। আমরা এখান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দিয়েছিলাম। দুপুরবেলা কিছুটা সময় মায়ের মন্দির বন্ধ থাকে, এছাড়া সারাদিনই মায়ের মন্দির খোলা। চলো যাই। ভিতরে মায়ের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভিতরে ছবি আমি তুলতে পারিনি। এখানে মায়ের পুজো দেওয়া হয়। আপনারা চাইলে মায়ের মন্দিরের বাইরে ছিল এরকম একটা চার্জ সেন্টার। আমরা যারা ফুচকা পাগল লোকজন তারা ফুচকার দোকান দেখে কি করে না খেয়ে ফেরত আসছে বলুন, তাই দাঁড়িয়ে বললাম। এখানে ফুচকা খেতে খেতে ব্যবহার ছিল খুব ভালো। এখানে 20 টাকায় 10টা ফুচকা পাওয়া যাচ্ছিলো। ফুচকাগুলো খেতেও খুব টেস্টি ছিল। তো সকালে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্য উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্য ছিল একটা কলোনি। এখানে এখন রাস্তাঘাট ভীষণ মসৃণ। এই যে অঞ্চলটি দেখছো, এটা বর্তমানে একটি কোলারি, কিন্তু আগে এই জায়গাটা এরকম সমতল একটা মাটি ছিল। কিন্তু যখন এখানে কয়লার সন্ধান পাওয়া যায় তারপর থেকে কয়লা উত্তোলন করা হয়। আচ্ছা, মানে এটা খোদাই করে করে এরকম ঢাকা হয়ে গেছে, পরিণত হয়েছে বর্তমানে। আর যখন কয়লা উত্তোলন করা হয় তার সাথে যে মাটিগুলো ওঠে সেগুলো তারা পাশে একটা জায়গায় জমা করে, তার ফলে দূরে একটা পাহাড়ের মতন সৃষ্টি হয়েছে। পাহাড় বা খাত কিছুই আগে ছিল না, পুরো জমিটা আগে ছিল সমতল ভূমি। যে ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেইবেরে কোল্ড মাইন। গাড়িতে ছেড়ে চলে এসেছি ভালো এসছে। তোমাকে দেখে বলতে বলছো নিজেরটা ভালো এলেই চলে গেল। যে ছবি দেখবি সবাই আগে আগে গিয়ে ছবি দিয়ে যাবে। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। আমি পিছনে জলাশয়টা দেখতে পাচ্ছি সামনে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন মাইথন ড্যাম, সেটার মধ্যে এখানে বোটিং করার ব্যবস্থা আছে, তো সবাই জানো। তো আমরা এখন বোটিং করব পরন্ত বিকেলবেলায়। এখানে দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, পিছনে প্রচুর লোক বোটিং করছে। এবার আমরাও বোটিং করব। বোটিং করার জন্য টিকিট কাটতে হয়, জনপ্রতি 125 টাকা, 150 টাকাও রয়েছে। আমরা 6 জন ছিলাম, তাই আমাদের নিজস্ব একটা বোট আসবে। আমরা সবাই টিকিট কেটে অপেক্ষা করছি, বোট আসলে উঠে পড়বো। যাই হোক, বোট চলে এসেছে, আমরা উঠে পড়েছি। বোটের দাদাটা ভীষণ ভালো ছিল, খুব স্পিডে বোট চালিয়ে মাঝখানে এসে দাঁড় করিয়ে বলেন নিন এবার আপনারা ছবি তুলুন। দাদা নিজে আমাদের প্রচুর ছবি তুলে দিলেন, আমরা নিজেরা প্রচুর ছবি তুললাম। সব মিলিয়ে একটা জমজমাট অনুভূতি ছিল মাইথন ড্যাম। তবে যেটা বলেছিলাম যে আমি এই পুরো ট্যুরটার খরচটা আপনাদের জানাবো। যখন আমি ভিডিও করবো তখন
আজ আমাদের মাইথন ভ্রমণের দ্বিতীয় দিন। আজ সকালবেলা আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব গড়পঞ্চকোটের জন্য। যারা এরকম মাইথন ভ্রমণ করতে চাও তাদের জন্য খরচটা বলে রাখি। মাইথনে এসেছি আমরা ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটিতে করে, যার ভাড়া 100 টাকা, অর্থাৎ আসতে এবং যেতে 100-200 টাকা আমাদের খরচ পড়েছে। আমরা যে হোটেলটি ছিলাম খরচটা ছিল 800 টাকা। হোটেলের সামনে একটি ভাতের হোটেল থেকে আমরা খাবার দাবার নিতাম। সেখানে চিকেন থালি, ফিশ থালি, এগ থালি এরকম 150 টাকা 200 টাকা হিসাবে ছিল। তো আমাদের প্রতিবেলা জনপ্রতি 150 টাকার মতন খরচ। এইভাবে আমাদের খাবার, হোটেল আর ট্রেনের খরচ বললাম। আর প্রথম দিন আমরা মাইথনের যে সাইট সিনে গেছিলাম সেখানে ছিল আমাদের 1100 টাকা। তাতে 11 জন লোক বসা যায়, যেহেতু আমরা 12 জন ছিলাম তাই জন্য আমাদের দুটো টোটো নিতে হয়েছিল, সেক্ষেত্রে আমাদের খরচটা একটু বেশি। দ্বিতীয় দিন গড়পঞ্চকোটের জন্য আমরা সাইট সিন সহ আবার স্টেশনে পৌঁছানোর জন্য দুটো অটো নিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের দুটো অটো লেগেছিল 4500 টাকা। প্রথমেই আমরা চলে এসেছি এখানে মা ছিন্নমস্তার মন্দিরে। এখানে বছরে একবার করে বড় মেলার আয়োজন হয়। সৌভাগ্যবশত আমরা যে সময় গেছিলাম সেই সময় এখানে মেলাটি বসেছিল। এখানে সারাদিন অষ্টোত্তর হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন দেবদেবতার পুজো চলছিল, তার সাথে মেলাও বসেছিল। এই মেলা মন্দির সংলগ্ন একটি নদী আছে, ওই নদীর পাড়ে একটি শ্মশানঘাটও রয়েছে। আমরা এখানে মায়ের পুজো দিই, এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে। পুজো দেওয়ার পর আমরা চলে যাই এখানে সকালে ব্রেকফাস্ট করতে, তারপর মেলাটা ঘুরে দেখি। এরপরে আমাদের যাত্রা শুরু হয় আদিবাসী গ্রামের উদ্দেশ্যে। আদিবাসী গ্রাম পেরিয়ে আমরা যাই বরন্তী। আগেই বলে রাখি, বরন্তী কিন্তু পুরুলিয়া জেলার মধ্যে পড়ে। মাইথন ড্যামটি যেমন আসানসোলে পড়ে, তেমনই বরন্তী পুরুলিয়াতে। তার জন্য আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হয়। তবে দুপাশে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। একদিকে পঞ্চকোট পাহাড়, অন্যদিকে বিহারীনাথ, এই দুই আছে স্বল্প পরিচিত ভ্রমণ কেন্দ্র বরন্তী। নীল আকাশ, সবুজে মোড়া, পলাশ, মৌহা, জঙ্গল, লেকের গভীর জলরাশি, তার সাথে দূষণমুক্ত বাতাস, এই ছিল বরন্তীর মূল আকর্ষণ। আমরা অনেক দিন ধরে বরন্তী যাব করে ভাবছিলাম, তো আমাদের এই মাইথন ভ্রমণের সাথেই বরন্তীটা একবারে বেড়ানো হয়ে গেছিলো। আমরা জঙ্গল থেকে ছিটকে আসা হরিণ বা শিয়াল কিছু দেখব ভেবেছিলাম, কিন্তু সেরকম কিছুই আমাদের চোখে পড়েনি। বরন্তী থেকে মাইথনের দূরত্ব 37 কিলোমিটার। তবে বরন্তীর আশেপাশে অসংখ্য গেস্ট হাউস, হোটেল চোখে পড়ে। তো এখানে থাকতে চাইলে এখানেও অনেক থাকার ঠিকানা রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বরন্তী লেকের সামনে। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। লেকের জলে মানে সূর্যাস্ত, সূর্যোদয়ের সুন্দর প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু আমরা যে সময় এসেছি তখন সূর্য মধ্য গগনে, কিন্তু এখনও প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য গড়পঞ্চকোটে। এটি ঝাড়খণ্ডেরই গা ঘেঁষা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। এখানে রয়েছে কাশীপুর রাজাদের সুরম্য রাজবাড়ি, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। চারিদিক শান্ত নির্জন। আমরা এই অরণ্যের পথ ধরে পৌঁছে যাই এই গড়পঞ্চকোট রাজবাড়ির মন্দির দেখতে, যে মন্দিরটি দুর্গাদালার নামে বিশেষত পরিচিত। এই
মন্দিরটাতে যাওয়ার যে রাস্তাটা আমরা প্রথমে চিনতে পারি না, আমরা এদিক ওদিক কিছুটা চলে যাওয়ার পর রাস্তা ভুল করি, দূরে লোকজনদের সাড়া পেয়ে আমরা ওর কাছাকাছি পৌঁছাই। এই হচ্ছে সেই দুর্গা মণ্ডপ। এখানে একসময় দেবী দুর্গার মন্দির ছিল, বর্তমানে বিগ্রহ নেই, এখানে কোনো পূজা অর্চনাও চলে না। মাটির সুরম্য কাজ দেখলে বোঝা যায় সেই সময় আমাদের বাংলার টেরাকোটা শিল্পটা ঠিক কতটা উন্নত ছিল। আমরা এখানে কিছুক্ষণ থাকার পর কাশীপুর রাজাদের এই রাজবাড়ি ও দুর্গা মণ্ডপ দেখে আমরা আবার নেমে আসি। আর এইভাবেই আমাদের 2 দিন 1 রাত্রের মাইথন ও গড়পঞ্চকোট ঘোরা শেষ হয়। তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিও। পরের ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের